বিপ্লবী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতৃত্ব, জুলাই আগস্ট আন্দোলনে রাজপথে পরীক্ষিত নেতৃত্ব জনাব নাসির উদ্দিন নাসির সহ উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় এবং সকল কলেজ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের আওতাধীন, মহানগরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের নারী নেতৃত্বের কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোনদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রিয় উপস্থিতি হয়েছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী হামিদা কর্তৃক সাবেক ছাত্রলীগের একটি অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক SM ফরহাদকে, এবং যিনি যুদ্ধাপরাধীদের আদর্শকে লালন করেন এবং সর্বশেষ TSC-তে এই ইসলামী আলবদরদের কমান্ডারদের ছবি টাঙিয়ে, আত্মস্বীকৃত রাজাকার যুদ্ধাপরাধীদের ছবি টাঙিয়ে যে কর্মসূচি, সেই দুটি ইস্যুকে কেন্দ্র করে তিনি একটা রিট পিটিশন দায়ের করেছেন। কিন্তু তারপর থেকে এবং আমরা সেই রিট পিটিশন করে দেখেছি, সেখানে দেখেছি তিনি শুধুমাত্র SM ফরহাদ ইস্যুতেই তিনি আইনের দ্বারস্থ হয়েছেন এবং তার যে পদ এবং বিবেকবোধ থেকে তিনি এই বিষয়ে সোচ্চার হয়েছেন। তাইকে কেন্দ্র করে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতিকে উত্তপ্ত করা হলো এবং আমরা লক্ষ্য করলাম সেখানে একটা ক্রেডিটবাজিরও খেলা চলেছে। এবং সেই ক্রেডিটবাজির খেলায় আমরা দেখেছি একজন আইনজীবী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত প্রায় 12 জন আইনজীবীর মধ্যে সম্মানিত VC স্যার এমন একজনকে নিযুক্ত করেছেন যিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক, এবং তিনি সে সময় সাধারণ সম্পাদক ছিলেন যখন ছাত্র শিবির রক কাটার জন্য সারা দেশে ক্যাডারদের দ্বারা পরিচালিত একটি সংগঠন ছিল। সে সময় তিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাকে তিনি এই মামলায় SM ফরহাদকে বাঁচানোর উদ্দেশ্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করার জন্যই একটি এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য তাকে আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম যে মামলায় চাওয়া হয়েছে শুধুমাত্র SM ফরহাদের বিচার এবং মুক্তিযুদ্ধ বিরোধী এবং ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী স্বাধীনতা বিরোধীদের ডাকসুতে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে কিনা, এবং ছাত্রলীগের যারা তাদের পদধারী নেতৃত্ব তাদের ডাকসুতে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে কিনা তিনি সেই ইস্যুতে শুধুমাত্র রিট পিটিশন করেছেন। কিন্তু আমরা দেখলাম সেখানে রায় দেওয়া হলো ডাকসু স্থগিতের, এবং আইনজীবী ছিলেন শিশির মণি। আমরা এ দ্বারা কি বুঝতে পারি? ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত করা হলো, বিনা কারণে ঘোষণা দেওয়া হলো, নির্বাচন বন্ধ হয়ে গেল। তো এখন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে তারা সুষ্ঠুভাবে ছাত্রলীগের বিচার করতে পারেনি এবং এই বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি, ঠিক সেইভাবে এই SM ফরহাদ ছাত্রলীগের সাথে যুগ্ম সাধারণ সম্পাদক ছিল, এই ইস্যু নিষ্পত্তি করার কোন সদিচ্ছা কখনোই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের লক্ষ্য করিনি। উপরন্তু তাকে আরো কিভাবে ফেভার করা যায় সেই ইস্যুতে তারা সবসময় সোচ্চার ছিল। আমি একটি উদাহরণ দিচ্ছি, আপনারা লক্ষ্য করে দেখবেন। গত পরশুদিন যখন এই ঘটনা ঘটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবেকবান ছাত্র সমাজ যখন জেগে উঠল, সে সময় এই আলী হোসেনকে বহিষ্কারের দাবি সহ এই ছাত্র শিবিরের বিরুদ্ধে যখন ছাত্র সমাজ জেগে উঠল, সেই সময় আমরা লক্ষ্য করে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর একটি প্যানেল এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং GS প্রার্থী এই SM ফরহাদ নিজে গিয়ে একটি নাটক মঞ্চস্থ করে তিনি একটি অ্যাপ্লিকেশন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর। ঠিক আছে, তিনি সেটি করতেই পারেন, তার সে গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু আপনারা প্রেস রিলিজটি লক্ষ্য করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেখানে দেখবেন 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবং তারা স্পষ্টভাবে সেখানে উল্লেখ করেছে যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি SM ফরহাদের আবেদনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নাকি এই তদন্ত কমিটি গঠন করেছে। আমরা ধিক্কার জানাচ্ছি এই ধরনের প্রশাসনকে, তারা সরাসরি জামাতকে, সরাসরি শিবিরকে পৃষ্ঠপোষকতা করছে। অতীতে আপনারা লক্ষ্য করে দেখবেন এই 5 আগস্ট পরবর্তী সারা বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন পরিস্থিতি উদ্ভব হয়েছে এবং সকল বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসে ছাত্রদল
সবসময় অভিযোগ দিয়েছে এবং সাধারণ এ পর্যন্ত একটি প্রেস রিলিজ লক্ষ্য করেনি যেখানে তারা উল্লেখ করেছে যে ছাত্র দলের আবেদনের প্রেক্ষিতে কিংবা অপরাপর বাম সংগঠন হোক কিংবা বিরোধী মত সংগঠন হোক তাদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু যেহেতু এস এম ফরহাদ ডাকসুর জিএস প্রার্থী এবং ছাত্র সমাজ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাকে ফেভার দেওয়ার জন্য, তাকে বাঁচানোর উদ্দেশ্যে এবং তার ইমেজ যেন যে পূর্ণ হয়েছে সেই ইমেজকে পুনরুদ্ধারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনই সেই ভূমিকা পালন করছে। সেজন্য তার আবেদনের প্রেক্ষিতে নাকি তদন্ত কমিটি গঠন করেছে। অর্থাৎ যদি আবেদন না করতেন তার মানে কি তদন্ত কমিটি গঠন হতো না? তার মানে কি এই আলী হোসেনকে বহিষ্কার করা হতো না? ধিক্কার জানাচ্ছি স্পষ্টভাবে। সব সময় বিগত একটি বছর এইভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি এই যুদ্ধ অপরাধী এবং স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রমোট করার জন্য এই উপস্থিতি আপনারা লক্ষ্য করে দেখবেন। আমরা দেখেছি এই ঘটনার পরবর্তী সময়ে ছাত্র শিবির থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে এবং সেখানে এস এম ফরহাদ হুমকি দিয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় এই আলী হোসেনকে যদি বলা হয় কেউ ছাত্র শিবির, তার বিরুদ্ধে তারা মামলা করবে। এই কথাটি তিনি খুব উচ্চ গলায় বলেছেন। কিন্তু যখনই আমরা লক্ষ্য করে দেখলাম যে আলী হোসেনের জামাত ইসলামের কর্মসূচিতে এবং শিবিরের কর্মসূচিতে সেই ছবি ভাইরাল হয়ে গেল এবং তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় বারবার বলেছেন তিনি জামাতকে শিবিরকে সমর্থন করেন এবং সর্বশেষ বেশ কয়েকটি প্রোগ্রামে ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। তারপর তিনি কিন্তু তার সেই কথা বাস্তবায়ন করলেন না। অর্থাৎ আমরা আশা করেছিলাম ছাত্র শিবিরের সভাপতি হিসাবে শুধু নয়, যে ধরনের সততা নিয়ে রাজনীতি করা উচিত এবং যে ধরনের কমিটমেন্ট থাকা উচিত এবং মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে তারা বললো যে মামলা করবে, আজকে দ্বিতীয়ত সেই এস এম ফরহাদ তার মামলা করার দুঃসাহস দেখায়নি। এটি কারণ তাদের একটি কনফিডেন্স ছিল যে যেহেতু গুপ্তভাবে তাদের সকল নেতা কর্মীকে তারা গুপ্ত রেখেছে, হয়তোবা তাদের কোনো অপকর্মের ফাঁস হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আলী হোসেনের অনেকগুলি স্ক্রিনশট ফাঁস হয়ে গিয়েছে, যেখানে তিনি অতীতেও নারীদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য রেখেছেন, কমেন্ট করেছেন এবং সরাসরি জামাতের পক্ষে এই শিবিরের শীর্ষ নেতৃত্বের পক্ষে তিনি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ভূমিকা পালন করেছেন। তো সে কারণে তিনি কিন্তু মামলা করেননি। আমরা আহ্বান জানিয়েছিলাম যদি তিনি মামলা করতেন তাহলে গুপ্তচরদের তারা কমান্ডার সে বিষয়টি আইনের মাধ্যমে স্পষ্ট হতো। এই গুপ্ত রাজনীতির মাধ্যমে তারা আইন বিকরণের সাথে যুক্ত এবং তার সাইবার বুলিং এর সাথে যুক্ত, সবকিছু স্পষ্ট হতো। আমরা আহ্বান জানাই তিনি তার কথা রাখবেন। এই উপস্থিতি আজকে একটি বিষয় স্পষ্ট হয়েছে, এই পরবর্তী সময়ে সারা দেশে ভোট আইডির মাধ্যমে তারা তাদের রাজনীতি অব্যাহত রেখেছে, যাদের নিজেদের কোনো নিজস্ব কোনো ম্যানিফেস্টো নেই এবং যারা কখনোই তাদের আদর্শিক চরিত্র স্পষ্টভাবে ব্যক্ত করতে পারে না এবং তাদের যে আদর্শিক একজন মতবাদের বই রয়েছে মৌদুদিবাদ, সেই মৌদুদিবাদের বই কখনো তারা স্বীকারই করে না যে তাদের একটি বই রয়েছে। এই বই পড়ে তারা শিবিরের আদর্শে দীক্ষিত হয়, তারা বললে লজ্জা পায়। শুধু তাই নয়, কেউ যদি তাদেরকে জিজ্ঞাসা করে যে মৌদুদিবাদের বই এটি আসলে কি, এটি আমাদের কিন্তু দেখতে চাই, তারা এমন ভাবে প্রতিক্রিয়া দেখায় যে এটি তাদের সম্মানহানি করা হয়েছে। এ ধরনের রাজনীতির সাথে যারা জড়িত তারাই এই ভোট আইডির ধারক ও বাহক। আমি আজকে প্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদের নিকট আমরা আজকে বক্তব্য রাখতে এসেছি। আমরা আজকে ছাত্র দলের পক্ষ থেকে কোনো প্রমাণ দেখাবো না, আমাদের এই বিষয়ে কোনো বক্তব্য নেই। আমরা সরাসরি চলে যাচ্ছি এই ডাকসুতে যারা এই বিগত 2 মাসে কি ধরনের এই ভোট আইডি নিয়ে এবং ছাত্র শিবিরকে সরাসরি এগুলো পৃষ্ঠপোষকতা করছে তার বিরুদ্ধে আমরা ছাত্র দলের কোনো নেতার উদ্ধৃতি দেব না। আমরা